দর্শক, আমরা যখন সবাই ভোটের আলোচনায় ব্যস্ত, ভোটের প্রস্তুতি চলছে, সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, গণভোটের প্রচার ধুমসে শুরু হয়ে গেছে। শুধুমাত্র সরকারও না, আমরা দেখছি যে আনুষ্ঠানিকভাবে গাড়ি নিয়ে নেমে পড়েছে এনসিপি গণভোটের প্রচার করতে। এনসিপির নেতারা তাদের মার্কার ভোট শাপলাকলির ভোটেও নেমে পড়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত প্রচার অভিযান শুরু হওয়ার কথা নয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা নির্বাচনের ব্যাপারগুলো জমে উঠতে যখন দেখছি, ঠিক তখনই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিল। ভোট প্রতিরোধের ডাক যখন দিল এবং এই তথ্যগুলো যখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তখন ভোট নিয়ে একটা শঙ্কা তৈরি হওয়ার কথা রয়েছে। ভোট নিয়ে শঙ্কাটা আমরা কোনোভাবেই কোনো ধ্বংসাত্মক পর্যায়ে যাক সেটা প্রত্যাশা করি না, কিন্তু আওয়ামী লীগ যদি ভোটের প্রতিরোধের ডাকই সত্যি দেয়, তাহলে কোন পরিস্থিতির দিকে যেতে পারে ঘটনা প্রবাহ, সেটা একটা উদ্বেগজনক ব্যাপারই বটে। ভারতীয় গণমাধ্যম, কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার আওয়ামী লীগের এই বিবৃতি নিয়ে একটা নিউজ করেছে। সেখানে তারা এই বার্তাটা দিচ্ছে। এই নিউজটা দেখার পরে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও খোঁজ খবর নিয়েছি এবং সেখানেও এর সত্যতা পাওয়া গেছে। কি বলতে চাইছে তারা, কিভাবে প্রতিরোধ করতে চাইছে, যদিও অনেক বড় বিবৃতি, প্রায় 2 পৃষ্ঠার বিবৃতি, আমরা অত বড় কাহিনীতে যাব না। ছোট্ট করে বোঝার চেষ্টা করব যে প্রতিরোধ বলতে তারা কি বোঝাতে চাইছে, কি ভাষা প্রয়োগ করতে চাইছে। থাকবেন দর্শক। বলছিলাম, ভোটের আয়োজনে যখন ব্যস্ত সরকার এবং রাজনৈতিক দলগুলো, জোটের আসন চূড়ান্ত করার নানামুখী লড়াই চলমান, ঠিক সেই সময় আওয়ামী লীগের তরফ থেকে এই ভোট প্রতিরোধের ডাক দেয়া এবং সেটা নিয়ে আনন্দবাজারের খবর, সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আনন্দবাজার তাদের সংবাদ শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে নো ভোট নো ভোট স্লোগান হাসিনার। এই খবরের ভেতরে তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে শিরোনাম নো ভোট নো ভোট, বাংলা করলে দাঁড়াই নৌকা না থাকলে ভোট নয়। মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশবাসীর কাছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী স্বেচ্ছা নির্বাসিত ভারতে, সেটা বলছে আনন্দবাজার, যদিও আমরা সেটাকে বলি যে তিনি ভারতে পালিয়ে গেছেন। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে ইউনূস সরকারের জামানায় হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে। দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে হয়েছে তার ফাঁসির সাজা। এই আবহে আওয়ামী লীগের তরফে প্রকাশিত 1.5 পাতার আবেদনের গোড়ায় জাতির উদ্দেশ্যে হাসিনার আর্জি কিংবা ভাষ্য, শেখ হাসিনা যে ভাষ্য দিয়েছেন, ইউনূস সরকারকে ফ্যাসিস্ট বলেছেন। যখন আওয়ামী লীগ সরকারকে প্রফেসর ইউনূস সরকার এবং জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্ট বলছেন, তখন তিনি উল্টো ইউনূস সরকারকে ফ্যাসিস্ট বলছেন ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চাই, সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনো ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এই 2 পৃষ্ঠার, আনন্দবাজার বলছে 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠাতে 1.5 পৃষ্ঠা মতো লেখা সেই যে বিবৃতি তাদের ফেসবুকে যেটা প্রকাশ করেছে তারা, সেটা একবার একটু এক ঝলক কয়েক সেকেন্ডের জন্য দেখে আসতে পারেন। সেখানে আনন্দবাজার আরও বলছে, আবেদনপত্রে হাসিনার বার্তায় গণতন্ত্রপ্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে, ভয়, ভীতি, হত্যা, সন্ত্রাস, গ্রেপ্তার, হুমকি, অত্যাচার, দমন, পীড়ন, অপহরণ, নিষ্ঠুর মব সন্ত্রাস, গণপিটুনি যাই করুক না কেন, তারা ভোট দিতে যাবেন না। প্রসঙ্গত মাস 3 আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভোট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন হাসিনা। এর আগে রয়টার্সকেও তিনি বলেছিলেন যে ভোট তারা বয়কট করবে এবং বয়কটের রয়টার্সে আরেকটা সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছিলেন ভোট প্রতিরোধ করা হবে। অবশেষে দেখা যাচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রমে নেমে পড়ল।
তিনি শেখ হাসিনা রয়টার্সকে বলেছিলেন, বাংলাদেশের পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত। লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, এখন যা পরিস্থিতি তাতে তারা ভোট দেবেন না। আপনি একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কাটতে পারেন না। জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী 12ই ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে গণভোট হবে, জুলাই সনদ নিয়ে যে গণভোট, সেই গণভোট হবে এবং সেই গণভোটের প্রস্তুতি যখন চলছে, আনন্দবাজার বলছে রয়টার্সকে শেখ হাসিনা বলেছিলেন লক্ষ লক্ষ সমর্থক আওয়ামী লীগের। সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে শেখ হাসিনা সচেতনভাবে তিনি নিজের মুখে কি বলবেন কিংবা বলেছেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক। শেখ হাসিনা যদি বলেন তাহলে তো তার ভাষ্য অনুযায়ী বলার কথা আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক যারা ভোট দিতে যাবে না। যাই হোক, সব মিলিয়ে আওয়ামী লীগ কোনো একটা পক্ষে হেলে পড়ছে না আগামী নির্বাচনে, এই বার্তাটা স্পষ্ট হয়ে গেল। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের ভোট কারো বাক্সে যাচ্ছে না। এর আগে অনেক আলোচনা ছিল যে আওয়ামী লীগের ভোট জামাতের বাক্সে চলে যাবে, বিএনপিকে এক ধরনের মানে কি বলবো যে সাইজ করার জন্য। বিএনপি সরকার পতনের পরে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচুর নির্যাতন করেছে, এই অভিযোগ আওয়ামী লীগ করে থাকেন। সেই জন্য একেবারে সাইলেন্টলি তারা জামাতের দিকে ঝুঁকে যাবেন এরকম আলোচনা কিন্তু ছিল, যার উদাহরণও দেয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোতে 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে শিবিরের ভূমিধস জয়, সেটাকেও অনেকে উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসেন যে সেই একই ঘটনা জাতীয় নির্বাচনেও হতে পারে। কিন্তু এনসিপির সঙ্গে জামাতের জোটের পরে দৃশ্যটা পরিবর্তন হয়ে গেছে। আর এবার তো আওয়ামী লীগ সরাসরি ঘোষণাই দিয়ে দিল যে তারা ভোট দিতে যাবে না এবং প্রতিরোধের ডাকও দিল, নো ভোট নো ভোট। এই যে স্লোগান তারা তৈরি করেছে, সেই স্লোগান তারা প্রতিষ্ঠিত করতে পারবে কতটুকু কিংবা কতজন মানুষকে তারা ভোট থেকে বিরত রাখতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। ভোট কাস্টিং কত পার্সেন্ট হয় ভোটের দিনে, সেটার মাধ্যমে নিশ্চয়ই বোঝা যাবে যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোটার তারা আদৌ ভোট কেন্দ্রে গিয়েছেন না যাননি। নির্বাচন এসে গেছে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারিতে, মোটামুটি ধরেই নেওয়া যায় এই নির্বাচন হচ্ছে। অনেকেই যদিও এখনো সংশয় প্রকাশ করছেন নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে, কিন্তু যা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাতে নির্বাচন পেছাবার কিংবা নির্বাচন স্থগিত রাখার এই মুহূর্তে সম্ভাবনা খুবই কম। তো নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে পুরো মাত্রায়। নির্বাচনী প্রচারে মোহাম্মদ ইউনূস গত মঙ্গলবার ঢাকায় একটা দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি সেমিনার, সেই সেমিনারে আয়োজিত হয়েছিল এবং সেখানে তিনি অংশ নিয়েছিলেন, ভাষণ দিয়েছেন। সেই সেমিনারে তিনি পরোক্ষে কিংস পার্টি হিসেবে পরিচিত বা তার নিজের রাজনৈতিক দল হিসেবে পরিচিত এনসিপির নির্বাচনী সাফল্য নিয়ে আশা প্রকাশ করেছেন। তার এই পরোক্ষ প্রচার প্রশ্ন তুলেছে জনমনে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে। এই সন্দেহ ঘনীভূত হচ্ছে ক্রমশই যে এই নির্বাচন কি আদৌ নিরপেক্ষ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। অন্তর্ভুক্তিমূলক যে হবে না সেটা তো জানাই আছে, আওয়ামী লীগ এখানে অংশ নিতে পারেনি। কিন্তু এই প্রশ্ন উঠছে, এই নির্বাচন কি গত বছরের যে জুলাই অভ্যুত্থান বা জুলাই ষড়যন্ত্র যাই বলুন না কেন, সেই মেটিকুলাস ডিজাইনের একটা এক্সটেনশন, প্রসারণ কি এই নির্বাচন? এই বিষয়টি আলোচনার জন্য এই প্রতিবেদন। যে কথা দিয়ে শুরু করেছিলাম, ঢাকায় দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে আয়োজিত সেমিনারে ডক্টর ইউনূসের বক্তব্য এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষকদের মধ্যে রীতিমতো প্রশ্ন উঠেছে। সেই সভায় ভাষণ দিতে গিয়ে মোহাম্মদ ইউনূস খোলাখুলি এনসিপির তরুণ নেতাদের জয়ের আশা
প্রকাশ করেছেন এবং সরকারে তারা অংশগ্রহণ করবেন, আগামী সরকারে সেই আশাও ব্যক্ত করেছেন। এনসিপি যেহেতু জামায়াতে ইসলামী দলের সঙ্গে জোট বেঁধে এই নির্বাচনী লড়াইতে নেমেছে, তাই যদি কেউ ধরে নেন যে মোহাম্মদ ইউনূস পরোক্ষে জামাত জোটের হয়ে প্রচার করছেন, তাহলে খুব বেশি অন্যায় কি হয়? আর এই জন্যই প্রশ্ন উঠেছে, মোহাম্মদ ইউনূসের ভূমিকা কি আদৌ নিরপেক্ষ, না গত বছরের জুলাই ষড়যন্ত্র বা জুলাই অভ্যুত্থান যে নামেই বলুন না কেন, তার মেটিকুলাস ডিজাইনের বর্ধিত রূপ এই নির্বাচন। আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে। এবার যদি এই দুর্নীতির নির্বাচন হয় এবং তার ফলে বিএনপি যদি বেরিয়ে যায়, তাহলে -2 ফর্মুলার বাস্তবায়ন হয়। এই সম্ভাবনার ইঙ্গিত পেয়ে বিএনপি হঠাৎই তটস্থ হয়ে উঠেছে, দাবি করছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার, যে দাবি তারা করে আসছে 2014, 18 এবং 2024 থেকে। আপনারা জানেন যে আদালতের বিচারে, আদালতের ঘোষণায় আদালত বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরে আসার, কিন্তু এটা আবার তার মধ্যে অদ্ভুতভাবে জুড়ে দিয়েছে যে এবারের নির্বাচনটা নয়, অর্থাৎ 2026-এ যে নির্বাচন হতে যাচ্ছে, এটা কেয়ারটেকার সরকার করবে না, তত্ত্বাবধায়ক সরকার করবে না, এটা বর্তমান সরকার করবে। তাহলে বিএনপি তখনও কিন্তু এর বিরোধিতা করেনি, সেভাবে আদৌ করেনি। এতদিন যে এই দাবি করেনি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, তার কারণ আওয়ামী লীগের অবর্তমানে এবং তারেক জিয়ার আগমনে জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিত ছিল বিএনপি যে এসব ভাবার সময় ছিল না তাদের। এখন নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনের মুখে এসে কানে জল ঢুকছে বিএনপি নেতৃত্বের, কিন্তু বড় দেরি হয়ে গেছে। এখন একমাত্র ভরসা একটা জায়গা, সেই জায়গাটার কথা বলবো, তবে তার আগে, সেই ভরসার কথায় পরে আসছি, তার আগে মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের এক্সটেনশন হিসেবে এই যে নির্বাচন হতে চলেছে এবং এই যে তিনি এক সমর্থনে দাঁড়ালেন তরুণ ছাত্র নেতাদের, এই যে এটা কিভাবে এটা বিবেচনা দেখছে মানুষ, সেটা দেখা যাক। দেখুন, রাজনীতিতে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন কোনো নির্দিষ্ট দলের আদর্শের সাথে সহমতের কথা বলেন, তখন তাকে পরোক্ষ প্রচার হিসেবে গণ্য করতেই হয়। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই দলটিকে অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক উইং বা বর্তমান সরকারের ঘনিষ্ঠ দল হিসেবে দেখেন। এই দল ইউনূসের নিজের দল বা কিংস পার্টি, এটাও সবাই বলেন। ডক্টর ইউনূস যখন শিক্ষা বা সংস্কারের কথা বলতে গিয়ে এমন কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করেন যে এনসিপির ইশতেহারের সাথে হুবহু মিলে যায়, তখন তিনি এনসিপির তরুণ নেতাদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন এবং তখন সাধারণ ভোটারদের মনে এটি একটি বার্তা দেয় যে সরকার এই নতুন শক্তিকেই ক্ষমতায় দেখতে চায়। একে রাজনৈতিক ভাষায় বলা হয় সফট এন্ডোর্সমেন্ট। জামাত এই এনসিপি দলের সঙ্গে জোট করে নির্বাচনী ময়দানে রয়েছে, সুতরাং মোহাম্মদ ইউনূসের এই এন্ডোর্সমেন্ট এটা জামাতের পক্ষেও যায়। আর এখানেই আসে মেটিকুলাস ডিজাইনের এক্সটেনশন হিসেবে পরিকল্পিত নির্বাচনের তত্ত্বটি। পরিস্থিতি ইঙ্গিত দেয় -2 ফর্মুলার বাস্তবায়ন হতে চলেছে। পুরনো বড় দুই দলকে সরিয়ে একটি নতুন রাজনৈতিক শক্তি আনার যে তত্ত্ব ছিল, সেই দিকে আন্তর্জাতিক ও দেশীয় বিশ্লেষকদের মতে এর পেছনে কিছু কারণ আছে। একটা হচ্ছে বিরাজনীতিকরণ বনাম নতুন রাজনীতি। সমালোচকদের মতে
গত বছরের গণ অভ্যুত্থানের পর থেকেই একটি বিশেষ মহল, তার মধ্যে বিদেশি মহলও আছে, তারা চেষ্টা করছে যাতে বিএনপি বা আওয়ামী লীগের মতো পুরনো ঘরানার রাজনীতির বদলে নতুন কোনো দল ক্ষমতায় আসে ওই নাগরিক শক্তির একটা জব্বা আলখাল্লা পরে। আন্তর্জাতিক প্রভাবও আছে এর পেছনে। বললাম যেটা, পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই বাংলাদেশে একটি তৃতীয় ধারার রাজনীতির উত্থান দেখতে চেয়েছিল, যারা দুর্নীতিমুক্ত হবে, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে। ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এই ডিজাইন বাস্তবায়নের একটি বড় হাতিয়ার হতে পারে বলে তাকে ক্ষমতায় বসানো হয়েছিল এবং তাকে নিয়েই এই ডিজাইনটা তৈরি হয়। এই ডিজাইনের মূল কারিগর ডিপ স্টেট ও আমেরিকা, এবং মোহাম্মদ ইউনূস তার সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত। দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের গত 15 মাসের রেকর্ড শেখ হাসিনার 15 বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। এটা জেনেও আমেরিকা এই সরকারের পেছনে, ইউনূসের পেছনে এখনো দাঁড়িয়ে আছে। আমেরিকা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে কেবল লিপ সার্ভিস হিসেবে বলতে হয়, নইলে ইউনূসের সাধ্য নেই নিজের মতে চলা, আমেরিকার প্রস্তাবকে অস্বীকার করা। আমেরিকা চায় বাংলাদেশে একটা পুতুল সরকার, সেই অবস্থানে এখনো তারা অনড়। আর বিএনপি এতদিন পরে কেন উদ্বিগ্ন হলো? বিএনপির অভিযোগের বাস্তব ভিত্তি এখানেই। তারা এখন মনে করছে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকার প্রধান, কারণ সরকার প্রধান যদি কোনো বিশেষ দলের পক্ষে, সে সরাসরি হোক, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ কথা বলেন, তবে প্রশাসনের কর্মকর্তারা ওই দলের হয়েই কাজ করবে। তত্ত্বাবধায়ক বনাম অন্তর্বর্তী সরকারের বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, তার মূল বৈশিষ্ট্য ছিল এই তত্ত্বাবধায়ক সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত নেবে না বা কোনো দলের হয়ে কথা বলবে না, নিরপেক্ষতা বজায় রাখবে। কিন্তু বর্তমান সরকার যদি এনসিপির মতো কোনো দলকে প্রমোট করে, যদি পরোক্ষে জামাতকে প্রমোট করে, জামাতের জোটকে প্রমোট করে, তবে বিএনপির কাছে এটি নিরপেক্ষ থাকে না। বিএনপি এখানে কিন্তু দেখতে পারে ভবিষ্যতে পেছনে আগুন আছে, সেটা দেখতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে, যেমন ধরুন থিঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন, যেমন দ্য ইকোনমিস্ট বা নিকেই এশিয়া জাপানের, এরা উল্লেখ করছে যে ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদী সংস্কারের নামে ক্ষমতায় থেকে যাওয়ার যে এজেন্ডা নিয়েছেন, তা বাস্তবায়নের জন্য তার একটি সহায়ক রাজনৈতিক শক্তি প্রয়োজন। জামাত জোট যদি জেতে, তাহলে ইউনূস পরবর্তী রাষ্ট্রপ্রধান থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত। যদি এনসিপি সেই শক্তি হিসেবে, এই সহায়ক রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি এসেছে এবং ইউনূস তাদের সমর্থন দিচ্ছেন, এবং এটা যখন দিচ্ছেন তখনই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। এবং এটা গত 15 বছরের মতো বিএনপি যে অভিযোগ করেছিল, সেরকমই আর একটি নিয়ন্ত্রিত নির্বাচনের দিকে যাচ্ছে। বিএনপি এখানেই ভয় পাচ্ছে, কিন্তু ভয়ের অনুভূতিটা এলো অনেক পরে। এখন তাদের সামনে একমাত্র ভরসার জায়গা, একটু শুরুতে যে কথাটা বলতে গিয়ে ভরসার জায়গাটা বলিনি, সেটা এখন বলি। ভরসার জায়গা আর কেউ নয়, ভরসার জায়গা ভারত। হ্যাঁ, একমাত্র ভারতই ভরসার জায়গা। নিজের ভূমিকা কি হতে পারে, ভারত তার ইঙ্গিত স্পষ্ট করছে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দিন 4 আগে এক সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে নির্বাচন নিয়ে তার কোনো কথা হয়েছে কিনা। উত্তরে তিনি স্পষ্ট বলেন, হ্যাঁ, তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে এই ব্যাপারে। বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, ওয়াকার উজ্জামানকে চাপ দিয়ে ভোটে জামাত জোটের পক্ষে কাজ করার প্ল্যান
বর্তমানে একটিও থিতিয়ে গেছে। থিতিয়ে যাওয়ার কারণও একটা বড় কারণ, সেটা হচ্ছে আমেরিকার ট্রাম্প সাহেব তার নিজের গদি এত টলমল করা শুরু করেছে। এই ভেনেজুয়েলা নিয়ে, গ্রিনল্যান্ড নিয়ে তিনি এত বেশি ব্যস্ত, এবং নিজের গদি বাঁচানো নিয়ে, কারণ রিপাবলিকানরা তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তারা তার বিরুদ্ধে গিয়ে ভোট দিচ্ছে, তার মানে সই করছে তার বিরুদ্ধে। সুতরাং ট্রাম্প সাহেব এখন বাংলাদেশের দিকে নজর দিতে পারছেন না। যেটুকু চাপ আসছে, পাকিস্তান জামাতের হয়ে চাপ দিচ্ছিল সেনাপ্রধানকে, কিন্তু সেই চাপটা একটু থিতিয়ে গেছে, এবং বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল দ্বিবেদীর কথা থেকে এটা বুঝতে অসুবিধা হয় না, বাংলাদেশ সেনাপ্রধান কথা দিয়েছে নিরপেক্ষ থাকার। এই সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাপ্রধানকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের ক্রমবর্ধমান সম্পর্কের উন্নতি, পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয়, ভারতের আকাশ দিয়ে ঢাকা থেকে করাচি যাওয়ার বিমান ভারতের আকাশ সীমা দিয়ে যাচ্ছে, এবং অন্যান্য নানা রকম চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে এই ব্যাপার নিয়ে ভারত কি ভাবছে, এই প্রশ্ন করা হলে জেনারেল দ্বিবেদী বলেন, এই প্রশ্ন তখনই গুরুত্ব পাবে যখন নির্বাচন উত্তর সরকার 5 বছরের জন্য হবে নাকি 4-5 মাসের জন্য হবে। প্রশ্নটা কিন্তু তার যে উত্তরটা কিন্তু খুব মেপে ঝুঁকে কথা বলা। এই উত্তরের বিস্তৃত ব্যাখ্যা তিনি দেননি। তবে বিশ্লেষকদের মত হলো, বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি সরকার গঠন করলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক পরিমণ্ডল, সংখ্যালঘু সুরক্ষা, আইনের শাসন, এগুলো প্রতিষ্ঠা করতে 4-5 মাস পরে আবার নির্বাচন হবে, এবং সেই নির্বাচন হবে আওয়ামী লীগকে নিয়ে। এরকম একটা সমঝোতা করেই নাকি তারেক জিয়া ফিরেছেন বাংলাদেশে, এবং বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি তার দোদুল্যমানতা কাটিয়ে এই সমঝোতার অন্যতম শরিক হয়েছেন। বিএনপির ভরসার জায়গা এখানেই। ধর্মীয় মৌলবাদীদের হারিয়ে দুঃশাসনের অবসান করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসার, উন্নয়নের পথে নিয়ে আসার অভিযানে বিএনপিকে নিয়ে এগোতে চাইছে ভারত। এই অভিযানে পরোক্ষ সায় নাকি আছে শেখ হাসিনার আওয়ামী লীগেরও। এরশাদের বিরুদ্ধে লড়াইতে একদিন হাত মিলিয়েছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া। পতন হয়েছিল এরশাদের। মোহাম্মদ ইউনূসের স্বৈর শাসনকে পরাজিত করতে আবার ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় 2 গণতান্ত্রিক শক্তিকে। তারা সফল হলে তবে তারা নিজেরা যেমন বাঁচবে, দেশ বাঁচবে। ব্যর্থ হলে কেউ বাঁচবে না। তাকিয়ে থাকতে হবে আমাদের ভবিষ্যতের দিকে।